ধূসর রংধনু। পর্ব সংখ্যা 9। লেখিকা মাহিরা ইসলাম মাহি। সময়টা প্রায় দুপুর 3টার পর মুহূর্ত। সূর্যিমামা তপ্ত বদনে চেয়ে আছে সকল মানবজাতির উপরে। তবুও কলেজের পেছনের দিকটায় তার ঠিক উত্তপ্ততা ঠাহর হচ্ছে না গাছের ছায়ায়। তার উপর পেছনে নদীর শীতল হাওয়া পরিবেশকে আরো শীতল করে তুলেছে। সূর্যের উত্তপ্ততাকে ছাপিয়ে গিয়েছে। তাসফি, আশা, স্বর্ণিধি, আরাধ্য বসে আছে সেই গাছের ছায়ায়। ওরা তিনজন তাসফির মুখপানে চেয়ে আছে। তাদের চোখ চকচক করছে কিছু জানবার আশায়। নিস্তব্ধ স্যারের বিষয়ে শুনতে তারা আগ্রহী, ভীষণ আগ্রহী। এমন একজন কর্কশ স্যারের সঙ্গে সে থাকছে কেমন করে, কি করে, কি হলো, এসবই তাদের ভাবনা। তাসফিও মুখ কাচুমাচু করে কথা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আশা তাড়া দিয়ে বলল, কি ব্যাপার, বলছিস না কেন? সারা দিন পার করে দিবি নাকি দুটো কথা বলতে? তাসফি মিছে রাগ দেখিয়ে বলল, আহা, বলছি তো। আরাধ্য বলল, হ্যাঁ, সেটা শুনতাই আপনারা বসে আছি। এবার বল মা, দোহাই তোর। তাসফি দীর্ঘশ্বাস ফেলে তার আর নিস্তব্ধ হুট করে বিয়ে হওয়ার বিষয়টা খুলে বলল। তবে মেডিকেলে পড়ার আঙ্গিকে তাসফি বিয়েতে রাজি হয়েছে আর বর্তমান ডিভোর্সে বিষয়টা চেপে গেল। কারণ ঘরের কথা কখনো পরকে বলতে নেই। সে যতই তোমার আপন হোক না, কোনো একদিন তাতে তোমার বিপদ আসবে নিশ্চিত। তোমার যখন তার সঙ্গে মন কোষাকষি হবে, ফুটবল জায়গায় আঘাত করে তারা তোমাকে ছোট করতে মোটেও ভুলবে না। স্বর্ণিধি জিজ্ঞেস করল, এই এখন তোদের মাঝে সব ঠিকঠাক? হুম। আরাধ্য ওদের কথা গিলছে চুপচাপ করে শান্ত ভঙ্গিতে, নির্বোধ বাচ্চার ন্যায়। এই পর্যায়ে তাসফি কিছু বলতে যাবে তার আগেই আশা আর স্বর্ণিধি চোখ গরম করে আরাধ্যর দিকে তাকালো। ওকে ধাক্কা দিয়ে বলল, কিরে, তুই এখনো এখানে কি করছিস? যা, সর ফট এখান থেকে। আমরা এখন পার্সোনাল কথা বলবো। যা, বাসায় যা। মেয়েদের মাঝে ছেলেদের কাজ কি? যা। আরাধ্য হতভম্ব হয়ে চেয়ে রইল ওদের দিকে। আশ্চর্য কণ্ঠে শুধালো, কি আজব, আমি কি করলাম? কিছু করিস নি, যা এখন সর। আরাধ্যকে ওরা এক প্রকার ঠেলেই পাঠালো। আরাধ্য যাওয়ার সময় বিড়বিড় করে বলল, এই জন্যই বলে মেয়ে মানুষ মানেই ঝামেলা। এদের মতি গতি বোঝা দেয়। হুট করে কখন কি করে বলে বলা মুশকিল। আরাধ্য যেতেই আশা আর স্বর্ণিধি আরও একটু এগিয়ে এসে ফিসফিস করে বলল, এই তোদের মাঝে সব ঠিকঠাক তো? তাসফিও নির্লিপ্ততা কণ্ঠে বলল, কি ঠিকঠাক হবে? কি ঠিকঠাক হবে মানে? স্যার এখন তোকে মেনে নিয়েছে? তাসফি মাথা নাড়ল। আশা আরও ফিসফিস করে বলল, স্যার তোকে? তাসফি চোখ বড় বড় করে দুটোর মাথায় গাঁটটা মেরে বলল, অসভ্য মেয়ে মানুষ। বল না ভাই, স্যার যেমন। কেমনে কি? আমরা তো ভেবেই কুল পাচ্ছি না দোস্ত। তাসফি চোখ রাঙালো, তোরা বেশি কথা বলিস। আশা দুষ্টু হেসে বলল, এই স্যার কখনো তাকে কি করেছে? তাসফি চোখ গরম করে তাকালো। দুজন নিজেদের ব্যাগ কাঁধে নিতে নিতে আমতা আমতা করে বলল, থাক থাক, সমস্যা নেই, বলতে হবে না। ঠিক আছে, ঠিক আছে, আমরা বরং আজ আসি। হ্যাঁ, টাটা দোস্ত। আশা যাওয়ার আগে তাসফির কানে কানে ফিসফিস করে বলে গেল, স্যারকে বেশি বেশি আদর করিস ভাই। তবে রে। দুজনে দিল দৌড়। দুজনের কর্মকাণ্ডে তাসফিও হেসে দিল। ঘড়ির কাঁটা 4টার ঘরে গিয়ে পা রেখে বোধ হয় সূর্যের তেজও খানিকটা কমে এসেছে। ওরা যাওয়ার পর তাসফি দীর্ঘক্ষণ তাকিয়ে রইল নদীতে থলথল করা দীর্ঘ জলরাশির দিকে। বাতাসের তোপে তারা কেমন ঢেউয়ে কাঁপছে। সেই ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে কত শত ময়লা আবর্জনা, কচুরিপানা, গাছের পাতা। এই অবেলায় বাবার কথা তার ভীষণ করে মনে পড়ছে। নিঃসঙ্গতার ভিড়ে আমাদের কখনো কখনো হারিয়ে যাওয়া প্রিয়জনকে মনে পড়ে, অথবা যাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের আলাপচারিতা বন্ধ, কিন্তু একদিন তারা আমাদের ভীষণ আপন ছিল। সময়ের বিবর্তনে সব বদলে গিয়েছে। কোথায় তুমি বাবা? আমার জন্য দোয়া করো। মাকে বলো আমার জন্য ভীষণ করে দোয়া করতে। আমার ডাক্তার সাহেবের জন্য দোয়া করতে। আমরা যেন ইহকাল পরকাল দু জন্মেই একসঙ্গে থাকি। আশা একা একা হাঁটছে বাসার উদ্দেশ্যে। হঠাৎ করে তার অদ্ভুত ইচ্ছে জাগ্রত হলো মনে। উহা নিছকই ছেলে মানুষই, তবুও মন চাইছে কাজটা করে ফেলতে। সঙ্গে সঙ্গে সে সুজনকে মেসেঞ্জারে নক দিল। স্যার, আপনার বাসার অ্যাড্রেসটা একটু বলবেন প্লিজ। সুজন লাইনেই ছিল। ভ্রু কুচকে লিখল, হোয়াই? আমার বাসার অ্যাড্রেস দিয়ে তোমার কি প্রয়োজন? আমার প্রয়োজন নয় স্যার, আসলে তাসফি জানতে চাইছিল ওর নাকি কিসের প্রয়োজন। ও আজ ফোন আনেনি, তাই আপনাকে বলতে পারছে না। প্লিজ বলুন না। আশা ডাহা মিথ্যা কথাটাই বলে বসল। সুজন ভাবল সত্যিই হয়তো তাসফি চেয়েছে। আসরের আজান পড়বে খানিকক্ষণ বাদেই। সুজনদের দোতলা বাড়ির সামনে এসে আশা রিকশা থেকে নামল। এই পর্যন্ত এসে সে এবারে দোটানায় পড়েছে, ভেতরে যাবে কি যাবে না। না, এখন ভেবে আর লাভ নেই, এসেই যখন পড়েছে সে আন্টিকে একবার দেখাই যাক। আশার মনে এই ইচ্ছে পোষণ হতো না।
সম্পূর্ণ দোষ সুজন স্যারের। ক্লাসে প্রায় সময় সে মায়ের গল্প করে। তার মা রান্না বান্নায় নাম্বার 1, কথা বলায় নাম্বার 1। সুজন নাকি তার থেকে এত সুন্দর সুন্দর গুণগুলো রপ্ত করেছে। আশা আজ আর লোভ সামলাতে পারল না। তার চাচি বাসায় নেই, গিয়েছে বাপের বাড়ি। এই সুযোগে আশা একটু ঘোরাঘুরি করে রাখুক। গেটে শটান দাঁড়িয়ে থাকা দারোয়ান প্রথমে তাকে ঢুকতে দিতে দারুণ তোত্তারামি করল। পরবর্তীতে সুজন স্যারের কথা বলে ভয় দেখানোতে একটু রেহাই পাওয়া গেল। আশা সামান্য কেশে গলা পরিষ্কার করে ভাব নিয়ে বলল, আপনি কি জানেন সুজন স্যার আমায় পাঠিয়েছে? সে যদি জানে আপনি আমাকে ভেতরে ঢুলতে দেননি, আপনার চাকরি নট হয়ে যেতে পারে। জানেন? দারোয়ান সুজনের কথা শুনে মুখ কাচুমাচু করে ফেলল। চাকরি নটের কথা শুনে আরও ভয় পেল। অমনি আশাকে সুরসুর করে ভেতরে ঢুকতে দিয়ে দিল। আশা জিজ্ঞেস করল, আপনার মালিক উপরে তাকে না নিচে থাকে? দারোয়ান হাতের ইশারায় নিচে দেখালো। আশা উৎফুল্ল চিত্তে এগিয়ে গেল। কাপা কাপা হাতে কলিং বেল চাপল। সুজনের বাবা তিতাস মিত্র ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল আর খবরের কাগজ পড়ছিল। ভদ্রলোক সারাদিনে একটু বসার ফুসরত পাননি, পাবে কি করে? ঘরে জোয়ান ছেলে থাকতে যদি নিজেকেই ব্যবসা সামলাতে হয় তবে হবে কেমন করে? কলিং বেলের আওয়াজ পেয়ে গলা উঁচিয়ে ডাকল, সুজনের মা, দেখ তো কে এলো। সুজন এলো নাকি দেখ। আসছি। রাহেলা বেগম দ্রুত এসে দরজা খুলে দিল। তবে সেখানে সুজনের মুখের পরিবর্তে হাসিখুশি বদনে সাদা এপ্রন পরিহিত অপরিচিত মেয়েকে দেখে কিছুটা অবাকই হলেন। আশা হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম আন্টি, আপনি কি ডাক্তার সুজন স্যারের মা? ভদ্রমহিলা সালাম নিয়ে কিছুটা অবাক স্বরেরই মাথা নাড়ল। আশা সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরল। আন্টি ভালো আছেন? রাহেলা বেগম কিছুটা ভ্যাবাচ্যাকা খেল আশার কর্মকাণ্ডে। রাহেলা বেগম আশার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি কে মা? তোমায় তো চিনতে পারলাম না। আশা বলল, আন্টি আমি সুজন স্যারের একজন কুখ্যাত ছাত্রী। ভদ্রমহিলা চোখ পিটপিট করে চাইল। আশা বলল, বুঝলেন না তো? আচ্ছা আমি বুঝিয়ে বলছি। কুখ্যাত কেন বলছি, কারণ আমি সব সময় স্যারের ভুল ধরিয়ে দেই, তাই কুখ্যাত। স্যারের কথা তো শুনে চলি না। শুনে চললে তার ভদ্র ছাত্রী হতাম। বুঝেছেন? রাহেলা বেগম কিছু না বুঝলেও মাথা নাড়ল। তার মাথা ঘুরছে। সে মেকি হেসে বলল, ও আচ্ছা আচ্ছা, এসো মা, ভেতরে এসো। আশা উৎফুল্ল চিত্তে ভেতরে ঢুকলো, আশেপাশে তাকাতে তাকাতে। বাহ, বাড়িটা তো খুব সুন্দর করে সাজানো। তিতাস মিত্র স্ত্রীর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল। আশা নিজে থেকে বলল, আঙ্কেল ভালো আছেন? আমি সুজন স্যারের একজন ছাত্রী। আসলে স্যার আমার থেকে একটি নোট নিয়েছিল, সেটা আমার এখন খুব দরকার, তাই নিতে আসলাম। সঙ্গে মিষ্টি আন্টিকেও দেখতে এলাম। স্যারের মুখে আন্টির প্রশংসা অনেক শুনি। আন্টিকে দেখার লোভটা আর সামলাতে পারলাম না। আশা মনে মনে বলে, আসলেই আন্টির চেহারা এখনো ভীষণ কিউট। দেখেই বোঝা যাচ্ছে ছেলে তার মায়ের জিনগুলোই বেশি পেয়েছে। হা। রাহেলা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করল, সুজন আমার প্রশংসা করে? আশা মাথা নাড়ল। রাহেলা বেগম খুশি হয়ে আশাকে বসতে দিল। বিভিন্ন নাস্তা পানি এনে ভরে ফেলল। আশার মজার মজার কথা শুনে সুজনের বাবা মা দুজনেই হাসতে লাগলেন। দুজনেই অনেক দিন পর এভাবে মন খুলে হাসল। ভদ্রলোক হাসলেন। আশার ছেলেমানুষই সে বুঝতে পারছে। স্ত্রীকে বললেন, সুজনের মা, যাও ওকে সুজনের রুমে নিয়ে যাও। নোট আনলে ওর রুমেই রাখবে। রাহেলা বেগম বললেন, ও হ্যাঁ হ্যাঁ চলো। আসলে সুজন দোতলায় থাকে তো, এখনো আসেনি ও। এসো মা। রাহেলা বেগম আশাকে নিয়ে সুজনের রুমের সামনে এসে আবার ফিরে গেল। সুজনের বাবা হঠাৎ ডাকল। আশাকে বলল, তুমি যাও, রুম খোলাই আছে। ওর সব কাগজপত্র টেবিলেই, তাকে দেখ। সুজন খানিকক্ষণ আগেই এসেছিল হসপিটাল থেকে। ভেবেছিল ফ্রেশ হয়ে একদম নিচে যাবে। মাত্রই গোসল শেষ করে হয়ে তোয়ালে জড়িয়ে মৃদু স্বরে গান গাইতে গাইতে ওয়াশরুম থেকে বের হলো সে। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে সুজন ভ্রু কুঁচকে সেদিকে চাইল। আশাকে দেখে সুজন হতভম্ব হয়ে চাইল। আশা এই মুহূর্তে ভেতরে সুজনকে এই অবস্থায় একদমই আশা করেনি। চোখ বড় বড় করে চাইল সে। সুজন সঙ্গে সঙ্গে এক প্রকার চিৎকার করে তেড়ে এলো আশার দিকে। তাসফি মাত্রই কলেজ থেকে নিজ বাসায় ফিরল। ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিয়ে ড্রয়িং রুমে বসল। অমনি কমলা বেগম লাঠিতে ভর দিয়ে হেঁটে এসে তাসফির সামনে দাঁড়ালো। লাঠি দিয়ে তাসফির পায়ে খোঁচা দিল। তাসফি ভ্রু নাচিয়ে বোঝালো কি সমস্যা। কমলা বেগম সোজাসাপটা বললেন, এই যে নবাবের বধূ সোয়ামীর লগে শ্বশুর বাড়ি যাইবা কবে কওদিহি। তাসফি ফোন স্ক্রুল করতে করতে নির্লিপ্ততা কণ্ঠে শুধালো, সেয়ামীর লগে শ্বশুর বাড়ি যাব না বুড়ি, তোমার সোয়ামীর লগে যাব। কমলা বেগম খেপে গেল। তবে রে, তুই মোর সোয়ামীর লগে যাবি? মাইয়া কয় কি? ততক্ষণাৎ নিস্তব্ধ রকল এলো তাসফির ফোনে। তাসফি দুষ্টু হেসে ফোন রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে নিস্তব্ধ কণ্ঠ ভেসে এলো,
কি করছেন মিসেস? কমলা বেগম বলে উঠলেন। এহুনি তোর ওই যন্ত্রর খানা দিয়া ফোন লাগা তোর সোয়ামীরে। স্তব্ধ ব্যাটারে বল তোরে আইসা নিয়া যাওনের লাইগা। সারাক্ষণ তোর তিরিং বিরিং আর দেখতে পারমু না মোরা। নিজের আমানত তোমার নবাব নিজেই বুইঝানেক। ওপাশ থেকে নিস্তব্ধ এসব অদ্ভুতুরে কথা শুনে হতভম্ব হয়ে বসে পড়ল। বেচারা কেবলই চায়ের কাপে চুমুক দিচ্ছিল নিজের চেম্বারে জানালার কাছে দাঁড়িয়ে। সঙ্গে নিজের নামের এমন বিকৃতি শুনে তার কাশি উঠে গেল। বিতৃষ্ণায় মিষ্টি চাও তেতো হয়ে গেল ক্ষণকালের জন্য। কমলা বেগম আবারও বলে উঠল, কি হইল ফোন লাগা? টিহা আমি দিমু, আগে তোরে বিদায় কইরা নিব। নিস্তব্ধ করুণ স্বরে বলল, মিসেস ইয়াসার আপনি কি একটু দূরে গিয়ে কথা বলতে পারবেন? তাসফি মাথা নেড়ে বলল, উহু, পারছি না, আমার পায়ে ভীষণ ব্যথা বুঝলেন তো। শয়তানি হেসে দাদির উদ্দেশ্যে বলল, নাও বুড়ি নাও, কথা বলো তোমার স্তব্ধের সাথে। নাও বলো বলো। ওপাশ থেকে নিস্তব্ধ আতকে উঠে উত্তেজিত কণ্ঠে তাসফিকে শাসিয়ে বলল, খবরদার যদি দাদির কাছে ফোন দিয়েছ তুমি, একটা হার ও আস্ত রাখবো না তোমার। কথাটা মাথায় রেখ। আমার কি দোষ বলুন দেখুন দাদি নিজে থেকেই কত আকুতি করছে। এই নাও দাদি। নিস্তব্ধ সঙ্গে সঙ্গে খট করে কলটা কেটে দিল। হঠাৎ করে তার ধানিলঙ্কা বউ কি করে যে ঝাল থেকে টক হয়ে গেল তাই বুঝে আসছে না তার। ঝালই তো ভালো ছিল। উফাফ। সুজনকে এই অবস্থায় দেখে আশা ড্যাব ড্যাব করে চোখ মেলে তাকিয়ে আছে। সুজন আশার দিকে এগিয়ে হাত উঠাতে গেলে আশা চেঁচিয়ে বলল, স্যার স্যার আপনার তোয়ালে আপনার তোয়ালে। সুজন তোয়ালে শক্ত করে ধরে লাফিয়ে উঠে বলল, কোথায় কোথায়? আশা খিলখিল করে হাসতে লাগল। সুজন আশা দিকে তেড়ে এলো। রাগে দাঁত কিরমির করে বলল, ইডিয়েট, অভদ্র অসভ্য মেয়ে মানুষ, তুমি আমার রুমে কি করছো? বের হও, বের হও, এখনই বের হও, নির্লজ্জ বেশরম বেহা মেয়ে। সুজন আশার ডান হাতের কবজি ধরে টেনে বের করে দিল রুম থেকে। সুজনের পুরুষালী হঠাৎ স্পর্শে আশা থমকে গেল। কেঁপে উঠল সে খানিকটা। সুজন ঠাস করে তার মুখের সামনে দরজা লাগিয়ে দিল। আশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে কি ভেবে এসেছিল আর কি হচ্ছে? হায় খোদা! সুজন বিড়বিড় করে গালি ছুড়ল আশার উদ্দেশ্যে। অসভ্য মেয়ে তার পেস্টিস পাঞ্চার করতে তার বাড়ি পর্যন্ত চলে এসেছে। আশ্চর্য! এই জন্যই বাসার অ্যাড্রেস চাওয়া হচ্ছিল। আশা এখনো থ মেরে দাঁড়িয়ে আছে দরজার সামনে। 2 মিনিটের মাঝে সুজন দরজা খুলল পোশাক পরিধান করে। আশাকে এখনো দেখে ভ্রুকুচকে রাগী স্বরে জিজ্ঞেস করল, তুমি এখনো এখানে খাম্বার মতো দাঁড়িয়ে কি করছো? যাও নি। রাহেলা বেগম তখন আবার ফিরে এলেন। আশার উদ্দেশ্যে বলতে নিল, কি ব্যাপার তোমার নোট পেলে মা? সুজনকে দেখে শুধালেন, ওমা সুজন তুই কখন এলি? সুজন আর চোখে আশা দেখে নিয়ে বলল, এসেছি খানিকক্ষণ আগে। এসেই বোধ হয় বড্ড ভুল করেছি। আশা আন্টির সামনে ভদ্রবাচ্চার মতো কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। রাহেলা বেগম বললেন, সে যাই হোক, ওর নাকি কি নোট এনেছিলিস? দিয়ে দেনা মেয়েটাকে। কত কষ্ট করে মেয়েটা এতটা পথ এসেছে। সুজন অবাক কণ্ঠে শুধালো, কিসের নোট মা? আশা মনে মনে দোয়া পড়ছে এই রে। আশা সঙ্গে সঙ্গে বলল, আন্টি নোট পেয়ে গেছি। রাহেলা বেগম সরল মনে খুশি হয়ে বলল, ওহ তাহলে তো হলোই। আসো আসো নিচে আসো, কিছু তো খেলেই না। আশা গুটি গুটি পায় রাহেলা বেগমের পিছু যেতে নিলে হুট করেই সুজন তার হাত টেনে ধরল। দাঁড়াও। আশা চোখ বন্ধ করে ঠাই দাঁড়িয়ে রইল। সুজন চোখ ছোট্ট ছোট্ট করে প্রশ্ন করল, তুমি কেন হঠাৎ আমার বাড়িতে এসেছ? দেখ মিথ্যা একদম বলবে না। তার উপর আমার রুমে কি করতে এসেছিলে? আশা কাদো কাদো মুখ করে সুজনের দিকে চাইল। সুজনের ধরে রাখা হাতের বাঁধন খানিকটা হালকা হতেই আশা নিজের হাত ঝাড়া দিয়ে ছুট দিল। সুজন চেঁচিয়ে উঠল, এই মেয়ে কোথায় যাচ্ছ দাঁড়াও। আশা ততক্ষণে গেট পার হয়ে গেছে। সুজন নিচে আসতেই রাহেলা বেগম শুধালেন, কিরে তোর ছাত্রী মেয়েটা কই? কি যেন নাম? হ্যাঁ আশা। ভারী মিষ্টি মেয়ে জানিস। সুজন নির্লিপ্ততা কণ্ঠে বলল, চলে গেছে। ওমা সে কি? চলে গেল? নিশ্চয়ই তুই বকাবকি করেছিস। সুজন মায়ের দিকে বিরক্তি নিয়ে চাইল। মা, ও কি বসে থাকার জন্য এসেছে? আজব। রাহেলা বেগম প্রফুল্ল চিত্তে সুজনের হাত টেনে ধরে সোফায় নিয়ে বসালেন। ছেলের মাথায় আদুরে হাত বুলিয়ে বললেন, রাগ করিস না বাপ। এই মেয়েটার বয়স কত রে? ভারী মিষ্টি দেখতে মেয়েটা, কি সুন্দর করে কথা বলে। আমার কত প্রশংসা করলো জানিস। এই মেয়েটা তোকে পছন্দ করে নাকি রে? মেয়েটাকে কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে জানিস। এরকম মিষ্টি একটা মেয়েকে আমার পুত্রবধূ করে আনলেও তো পারিস। সুজন হতভম্ব হয়ে মায়ের দিকে চাইল। মা, তোমার মাথা ঠিক আছে তো? ও আমার ছাত্রী। কি বলছো এসব? কি বলছি মানে? খারাপ কি বলেছি? তোর বন্ধু নিস্তব্ধ বউ তো তারই ছাত্রী। তো সমস্যা কোথায়?
সুজন উত্তেজিত হয়ে বোঝানোর তাগিদে বলল, উফাফ মা, ওর আর আমার ব্যাপারটা আলাদা। আর তুমি জানো ও মিষ্টি মেয়ে, 1 নম্বরের বজ্জাত মেয়ে, সারাক্ষণ আমার পিছে লেগে থাকে ভুল ধরতে। তো তুই ভুল করলে তোর ভুল ধরবে না? আরে মানুষ ভুল করলে তো ভুল ধরিয়া দেওয়া খারাপ কাজ নয়। সুজন মায়ের দিকে করুণ চোখে চাইল। তার দ্বারা আর মাকে বোঝানো সম্ভব নয়। সে বাবার দিকে চাইল একটু বুক ভরা আশা নিয়ে। তিতাস সাহেব ছেলের চাউনি দেখে গলা খাকারি দিয়ে কিছু বলতে নেবে তার আগেই রাহেলা বেগম রাগী চোখে তাকিয়ে বললেন, তুমি চুপ থাকো, আমাদের মা ছেলের মাঝে একদম আসবে না। ভদ্রলোক ভদ্র পুরুষের মতো মুখের সামনে পেপার ধরলেন। তার বরং পেপার পড়াই ভালো। যেচে পড়ে যুদ্ধে নামার কি দরকার বলেন? পেপার পড়াতেই তার শান্তি। যুদ্ধ করে জেতার বদলে হারটাই তার বেশি হয়। তার চেয়ে এটাই ভালো। ধ্যাত। সুজন উঠে চলে গেল। আরে কোথায় যাচ্ছিস শোন না। রাহেলা বেগম স্বামীর দিকে তাকিয়ে বলল, কি হলো, তুমি কিছু বলতে পারলে না? পুরো কথা শেষ না হওয়ার আগেই ছেলেটা চলে গেল তোমার চোখের সামনে দিয়ে। ভদ্রলোক অবাক কণ্ঠে শুধালেন, আমি কি বলবো? তুমিই তো চুপ থাকতে বললে। এই তোমরা বাপ ছেলে না একেবারে একরকম। আগে নিজে আমায় জ্বালিয়েছ, পুড়িয়ে কয়লা করেছ। ছেলে এখন আমায় পুনরায় জ্বালিয়ে ছাই করতে নেমেছে। ভদ্রলোক বিস্ফোরিত দৃষ্টিতে দিয়ে স্ত্রীর দিকে চেয়ে রইলেন। তার কথা বললেও দোষ, না বললেও দোষ। সে যাবেটা কোথায়? সন্ধ্যার অনেকটা পর মুহূর্ত। পুরো আকাশ জুড়ে তখন অন্ধকারের চাদর মুড়ি দিয়েছে। সেই অন্ধকার ছাপিয়ে আজ চাঁদমামা নিজেকে প্রকাশে আনতে বার্থ। তাসফি বসে আছে বেলকনিতে। বেলকনির লাইট অফ। রুমের মাঝের সাদা আলো এসে উকি দিয়েছে সেথায়। তার হাতে একখানা চিরকুট। 2 লাইনের চিরকুট, তবুও তাসফির হৃদয়গহীনে বারংবার অসংখ্য প্রজাপতি ডানা মেলে নাচছে। 2 লাইন যেন হাজার কথার অসংখ্য বুলি, যা বলে শেষ করার নয়। চিরকুটখানা সে পেয়েছে বেলকনিতেই। কে কিভাবে কখন রাখলো তা তার জানার আগ্রহ নেই। কারণ সে তো চিনে এই পরিচিত হাতের লেখা আবছা প্রণয়ের বর্ণমালার ধরন প্রণালী। হৃদয় মাঝে অনুভূতি লুকিয়ে আবছা চিরকুট তো তাকে একজনই দিতে পারে। কে সে? তাসফি মিষ্টি হাসল। তার হাসিতে ঝরে পড়ল যেন স্বচ্ছ মুক্তকণা। তাতে রয়েছে আনন্দ অশ্রু। তাসফি সেই আবছা আলোয় দুরু দুরু বুকে চিরকুটখানা পুনরায় মেলে ধরল। মেয়ে, তোমায় ভেবেছিলাম তুমি মোর জীবনের ধূসর রংধনু। তবে কেমন করে হঠাৎ ধরা দিলে রঙিন রংধনুর ন্যায়? এর উত্তর কি বলিতে পারিবে হে দুষ্টু রমণী? তাসফি হাসল। ফিসফিস করে বলল, উহু, পারবো না তো। কি করে পারবো বলুন? আমি নিজেই তো সে বিষয়ে অবগত ছিলাম না। কোন ক্ষণে কোন লগ্নে এই হৃদয় পেছি আপনার তরে তা তো এই তাসফি নিজেও বলিতে পারিব না। অদূরে দাঁড়িয়ে সেই যুবক তার প্রিয়তমার হাসির সঙ্গে ঠোঁট নাড়ানোর আবছা ভাব অবলোকন করছে। প্রিয়তমার হাসিতে তার মুখেও ছড়িয়ে পড়ছে উজ্জ্বলতার লেশ। অন্ধকারে যুবকের অবয়ব একদম অস্পষ্ট। যুগকে ফিসফিসানো অনুরোধেই বোধ হয় চাঁদ মামা আজ লুকিয়েছে নিজ গৃহে। ভালোবাসা কাছে গিয়ে প্রকাশের চেয়ে লুকিয়ে চুরিয়ে দূর হতে দেখেই যেন এক অদ্ভুত আনন্দানুভূতি। প্রেয়সীর কাছে গেলে সব গুলিয়ে যায়। অনুভূতি প্রকাশের ধরন মূর্ছা যায়। হৃদয় সাজানো হাজারো কথা এক লহমায় কি করে ভুলে যায় সে? নারী স্পর্শে সে শুধু তখন চায় স্বর্গ সুখ। আর যে কোনো দিকে খেয়ালি যেন থাকেই না। তখন কি করে করবে ভারী বর্ণমালা সাজিয়ে গুছিয়ে ভালোবাসার প্রকাশ? সে নিজেই তো হয়ে যায় অগোছালো। তবে তবে পরপর শব্দের ঝুলি সাজাবে কেমন করে? এই যে সে দূর হতে সে তারে দেখছে। আর হৃদয় অনুভব করছে। ভালো লাগার এক অসীম সীমানা তার বুকে তৈরি হচ্ছে। এও বা কম কিসে? কাছে গিয়ে সবসময় শরীর স্পর্শ করে সব করতে হবে এমন তো কোনো কথা নেই। সে একটু বাসুক না ভিন্ন রকম ভালো। লুকিয়ে ভালোবাসবে, কাছে গিয়ে বাসবে। আদর করে বাসবে। সব ভালো তো সেই বাসবে। ভালোবাসা একরকম হলে তাতে একঘেয়েমি চলে আসে যে। কখনো কখনো ভিন্নতার প্রয়োজন। অপরজনকে ভরকে দেওয়া প্রয়োজন। হঠাৎ হঠাৎ অদ্ভুত কাজ করে তার কৌতূহল বাড়ানো প্রয়োজন। তবেই তো তোমার প্রতি তার জানার কৌতূহল বাড়বে। আগ্রহ দীর্ঘ হবে। তাসফি দৌড়ে রুমে গেল। সুন্দর একখানা কাগজে তার ফিসফিসানোর কথা ঝুলি তাতে আবদ্ধ করে রাখল। পাছে যদি সে তা ভুলে যায়। অন্ধকারে যুবক সেথায় দাঁড়িয়ে রইল দীর্ঘক্ষণ, যতক্ষণ পর্যন্ত না তার প্রেয়সী নিদ্রাগত হচ্ছে। আপনি কি একটিবার বেলকনিতে আসতে পারবেন বাসন্তী? প্লিজ। সময় তখন 11টার ঘর পার করেছে। বাসন্তী খানিকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ মাহিনের ফোনকলে পেয়ে জেগে গিয়েছে। মাহিনের এমন আবদারে সে ভীষণ অবাক হল। মনে উদ্বেগ হলো প্রশ্নের দানা। উত্তেজনায় সে ততক্ষণাৎ দৌড়ে গেল বেকনিতে। বাউন্ডারি পেরিয়ে অপর পাশের রাস্তায় ল্যাম্পপোস্টের আলোয় সে স্পষ্ট দেখতে পেল মাহিনের পুরুষালী অবয়ব। মাহিন অপলক তাকিয়ে রইল তার প্রিয়তমার পানে। মাত্রই ঘুম থেকে ওঠায় তার চোখ মুখের গোলাভাব দৃশ্যমান। কোমর ছুঁই ছুঁই চুলগুলো এলোমেলো। দৌড়ে আসার দরুন তার গায়ে ওড়না নেই।
মাহিন মুচকি হাসল। মাথা নিচু করে ফোনে ফিসফিস করে বলল, গায়ে ওড়না জড়িয়ে আসুন বাসন্তী, নয়তো আমি পাগল হব নিশ্চিত। বাসন্তী তখনও ফোন কানে ধরেছিল। মাহিনের কথার মর্মার্থ বুঝতে পেরে লজ্জায় বাসন্তী ততক্ষণাৎ পিছু ঘুরে রেলিংয়ের সঙ্গে পিঠ ঠেকাল। তার বুকের ধুকপুকানি বেড়েই চলেছে ক্রমে। সে দৌড়ে রুমে গিয়ে ঠাস করে বেলকনির দরজা লাগিয়ে দিল। বাসন্তী কাপা কাপা কণ্ঠে বলল, তুমি বাড়ি চলে যাও মাহিন, প্লিজ। মাহিন ওপাশ থেকে আর্তনাদ করে বলল, আমি কিন্তু এমনটা একদমই আশা করিনি বাসন্তী, আপনাকে দেখতে ইচ্ছা করছিল ভীষণ, তাই তো ছুটে এলাম। তবে কি করে পাষাণ্ডের মতো বলছেন এই তৃষ্ণা না মিটিয়ে ফিরে যেতে? এতটা স্বার্থপর হবেন জানলে তো তবে পাগল হলেই ভালো হতো। বাসন্তী কল কেটে দিয়ে ফোনটা বুকে চেপে ধরল। না, এই অনুভূতির সঙ্গে সে লড়াই করতে আর পারছে না। অসহ্য অনুভূতি সামাল দিতে সে ব্যর্থ। কেন সে মাহিনকে প্রশ্রয় দিচ্ছে? সে তো সব বুঝতে পারছে। সে তো এতটাও বোকা বা অবুঝ নয় যে একজন প্রেমিকের চোখের ভাষা চাউনির মানে। গভীর কথার সারমর্ম সে বুঝবে না। তবে তার হৃদয় কি চায়? বাসন্তী গুটি গুটি পায়ে এগিয়ে গেল জানালার দিকে। অন্ধকার রুমের থাইগ্লাস দিয়ে সে স্পষ্ট দেখতে পেল সেই কাঙ্ক্ষিত পুরুষালী অবয়বের। মাহিন নিষ্পলক তাকিয়ে আছে সে দিকেই। বাসন্তী চোখ বন্ধ করে নিল। রাত তখন গভীরতার চাদরে মোড়া। তাসফি আলোকিত রুম হঠাৎ অন্ধকারের গাঢ় চাদরে মূর্ছা গেল। আবার হঠাৎ করে জ্বলে উঠল কমলা রঙা ডিম লাইট। ঘুমের মাঝে তাসফি অনুভব করল তাকে জড়িয়ে রাখা গভীর পুরুষালী বেষ্টনীর উষ্ণতা পেয়ে তাসফি সে অবয়বকে আরো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। তাসফি আলোকিত রুম হঠাৎ অন্ধকারের গাঢ় চাদরে মূর্ছা গেল। আবার হঠাৎ করে জ্বলে উঠল কমলা রঙা ডিম লাইট। ঘুমের মাঝে তাসফি অনুভব করল তাকে জড়িয়ে রাখা গভীর পুরুষালী বেষ্টনীর উষ্ণতা পেয়ে তাসফি সে অবয়বকে আরো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। শক্তপোক্ত পুরুষালী স্পর্শে তাসফির ঘুম কিছুটা হালকা হল। তার হৃদয় কিছুটা কুঞ্চিত হল। মস্তিষ্কে নিউরনে অযাচিত কিছু বার্তা পৌঁছাতেই সে ঝট করে চোখ মেলে চাইল। চোখের সামনে চেনা পুরুষকে এত কাছে দেখে চোখ বড় বড় করে ফেলল। মুহূর্তেই ছুট পাওয়ার তাড়নায় মোচড়া মুচড়ি শুরু করল। নিস্তব্ধ তাকে নিজের সঙ্গে আরো খানিকটা মিশিয়ে নিল। দুহাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল, এত নড়াচড়া করবেন না ম্যাডাম, ঘুমাতে দিন। প্রমিস করছি আপনাকে একটুও ডিস্টার্ব করব না, শুধু হালকা একটু জড়িয়ে রাখব। তাসফি রাগী চোখে চাইল। কত বড়লর মিথ্যুক পুরুষ মানুষ জড়িয়ে রেখেছে শক্ত করে অথচ বয়ান দিচ্ছে হালকার। তাসফি খেপে গিয়ে বলল, ছাড়ুন। এই আপনি আমার রুমে এলেন কি করে বলুন তো? অসভ্য ডাক্তার, ছাড়ুন। বাহ, নিজে করলে কিছু না, আমি করলেই দোষ। তাসফি অবাক কণ্ঠে বলল, আমি কি করলাম? কি করলে মানে? নিজে তো ভারী ফায়দা লুটছিলে, এখন সব আমার দোষ? কখনো না। আপনি কিভাবে এলেন? দরজা তো বন্ধ। নিস্তব্ধ দুষ্টু হেসে বলল, এভাবে প্রতিদিন বেলকনির দরজা খোলা রেখে ঘুমালে চোর এসে চুরি করে নিয়ে গেলেও তো বুঝবে না। ভাগ্যিস আমি ছিলাম, না হলে তো অকালেই বউকে ডাকাতের মুখে ছেড়ে দিতে হলো। তাসফি চমকে উঠে বলল, বেলকনির দরজা খোলা রেখেছিলাম নাকি? আজ্ঞে। তাসফি ঝট করে নিস্তব্ধ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসল। নিস্তব্ধ হাত ধরে টেনে বলল, বের হন, এখনই বের হন আপনি। শত টেনেও তাসফি ওই শক্ত সামর্থ্য দেহকে এক ফোঁটা নাড়াতে পারল না। হাঁপিয়ে উঠল, উল্টো হাফ ছেড়ে বসে পড়ল। নিস্তব্ধ হাসল, রসাত্মক কণ্ঠে বলল, কি ব্যাপার ম্যাডামের হাওয়া ফুস? চুপপ। নিস্তব্ধ জোরে হাসতে নিল তাসফি সঙ্গে সঙ্গে উঠে তার মুখ চেপে ধরল। নিস্তব্ধ তখনও হাসছে। তাসফি দাঁতে দাঁত চেপে বলল, বেয়াক্কলের মতো দাঁত কেলাচ্ছেন কেন? এত হাসি আপনার আসে থেকে? উফাফ, চুপ করুন না, চাচি জেগে যাবে তো। আপনাকে এখন দেখতে পেলে আমাকে কতটা লজ্জায় পড়তে হবে ভাবতে পারছেন? প্লিজ যান না। নিস্তব্ধ মাথা নাড়ল। কি? যেতে পারি একটা শর্তে। তাসফি ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কি শর্ত? দিতে হবে। তাসফি অবাক কণ্ঠে বলল, কি? তখনকার মতো স্পেশাল মধু। তাসফি চোখ ছোট ছোট করে চাইল। অসভ্য লোক সবসময় ধান্ধা নিয়ে চলে। সে মুখ ঘুরিয়ে বলল, অসম্ভব। নিস্তব্ধ জেদ ধরে বসল। তবে আমিও যাচ্ছি না, বলেই সে আবারও বিছানায় গা এলিয়ে দিল আরামদায়ক বিছানায়। তাসফি কোমরে হাত রেখে নিস্তব্ধ দিকে রাগী চোখে তাকিয়ে রইল। হাল ছেড়ে মুখ কাচুমাচু করে বলল, ঠিক আছে, তবে আমারও শর্ত আছে। হোয়াট? বেলকনিতে? নিস্তব্ধ চতুর হাসল। বাহ, বউ তার ভীষণ চালাক। নিস্তব্ধ হাত উঁচিয়ে তা মেনে নিল। চলল বেকনিতে তার পিছু পিছু তাসফিও এগুলো। রুমে লাইট বন্ধ বিধায় পুরো বেলকনিও অন্ধকারে আচ্ছাদিত। দূর কোথাও থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। নিস্তব্ধ রেলিংয়ের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। তাসফি গুটি গুটি পায়ে এগুলো।
লজ্জায় চোখ বন্ধ করে নিল সে। তখন তো ঝোঁকের বসে করে বসেছিল। এখন কিভাবে সম্ভব? নিস্তব্ধ তাকিয়ে আছে প্রেয়সীর বন্ধ চোখের পানে। চোখ বন্ধ করে সেকেন্ডের মাঝে সে দুই জোড়া ওষ্ঠ একত্রিত কর ফিরে এলো। নিস্তব্ধ তার সুযোগ দারুণভাবে লুটে নিল। পুনরায় কাছে টেনে প্রেয়সীর কাজের পুনরাবৃত্তি ঘটালো। হসপিটালে তো সে বিষম খেয়েছিল, তবে এখন তো সে সজ্ঞানে, তবে ফায়দা না লুটে ছাড়বে কেমন করে? তাসফি হতভম্ব হয়ে গেল। ফিসফিস করে বলল, এটা কিন্তু কথা ছিল না। নিস্তব্ধ তার চেয়ে মাদকীয় কণ্ঠে বলল, কথা তো কোনোটাই ছিল না বউ। তবে যে নিজেকে সামলানো দায়। সকালে দ্রুত পৌঁছাবে, আর নিজেকে সামলানো সম্ভব হচ্ছে না বউ। তাসফি চোখ পিটপিট করে চাইল। নিস্তব্ধ প্রেয়সীর ঠোঁট ছেড়ে পরপর কপালে চুমু খেল। পর মুহূর্তেই লাফ দিয়ে রেলিং টপকাবো। তাসফি মৃদু স্বরে বলল, আমি পারবো না একা যেতে। নো অপশন মাই মিসেস। এটাই আপনার শাস্তি। তাসফি করুণ চোখে চেয়ে রইল নিস্তব্ধ যাওয়ার পানে। কি করে যাবে সে একা একা ওসমান ভিলায়? কি বলবে গিয়ে হুট করে? ও মাই গড! বিড়বিড় করে তাসফি হাজারটা গালি ছুড়ে দিল তার অসভ্য ডাক্তারের উদ্দেশ্যে। দিনটি শুক্রবার। সময় তখন সকাল 10টা প্রায়। সূর্যের উত্তপ্ততা ছড়িয়ে পড়েছে চারিদিকে। ওসমান ভিলার ড্রয়িং রুমের সোফায় কাচুমাচু মুখ করে বসে আছে তাসফি। তাকে ঘিরে পরিবারের সকল সদস্য ড্যাব ড্যাব করে চেয়ে আছে তার পানে। ওসমান শেখ, অনিমা বেগম, নিলয় সাহেব, বাসন্তী আয়শা, ইনা, ফিরোজা বেগম, এমনকি ছোট্ট পান্নাও বাদ যায়নি সকলের মতে তাসফির পানে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পরখ করতে। ছোট পান্নার মনে কাকিয়ার জন্য ভীষণ অভিমান। এতগুলো দিন তাকে ছাড়া ছিল কিনা। সকলেট এমন দৃষ্টির ক্ষোভে পড়ে তাসফি আরও চুপসে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই তাসফি লাগেজ গোছাতে শুরু করতেই প্রথমে রুমে আগমন ঘটল তার দু বোনের আনিকা আর রাহেলা। তারা তাকে লাগেজ গোছাতে দেখে চোখ বড় করে বলল, কিরে, ব্যাগ কেন গোছাচ্ছিস? কোথাও যাবি নাকি? তাসফি শুধু হ্যাবোধক মাথা নাড়ল। ওরা একে অপরের দিকে চাইল। ব্রেকফাস্ট টেবিলে চাচির কথা শুনে বুঝাই যাচ্ছে দুটোতে মিলে সব উগরে দিয়েছে। চাচি উৎকণ্ঠা নিয়ে বলল, কি শুনছি তাসফি? তুমি কি কোথাও যাচ্ছ? তাসফি মাথা নাড়ল। এখন বেশি কিছু বলে সে ঝামেলা বাড়াতে চাচ্ছে বা একদম যাওয়ার সময়ই বলে যাবে বরং। মেজো চাচি আবারও বলল, কিন্তু যাবে কোথায়? আমাদের আগে তো বলনি। ছোট চাচি তাসফির দিকে আর চোখে চেয়ে বলল, তা আমাদের কেন বলবে? ওর বাবা তার মেয়েকে আমাদের কাছে আমানত রেখে গিয়েছে। কতদিন আগে কত বড় বিপদের হাত থেকে রক্ষা পেল। এখন আবার কিছু হলে পরপারে গিয়ে তো আমাদেরই জবাবদিহিতা করতে হবে। তাসফি কোনো উত্তর দিল না। তার খাওয়া শেষ। উঠে সে লাগেজ হাতে বেরিয়ে এলো। ততক্ষণে হইচই শুনে কমলা বেগম ও লাঠিতে ভর করে বেরিয়ে এলেন। তাসফি সকলের উদ্দেশ্যে থমথমে কণ্ঠে বলল, আমি এখানে থাকছিলাম বলে তোমাদের অনেকেরই সমস্যা হচ্ছিল। আমি চলে যাচ্ছি। তোমাদের আর কোনো সমস্যা হবে না। মেজো চাচি রেগে বলল, একটা চটকানি দেব মেয়ে? আমাদের সমস্যা হচ্ছিল মানে কি? নিজের মেয়ের থেকে তোমায় কোনো অংশে কম ভালোবাসি না। কমলা বেগম আঁতকে উঠে বলল, চলে যাবি মানে? এই কই যাবি? শ্বশুর বাড়ি। সবাই অবাক হয়ে একে অপরের দিকে চাইল। আনিকা বলল, কিন্তু তুই না বললি দুলাভাইকে ডিভোর্স দিবি? বলেছিলাম। এখন দেব না তোদের কোনো সমস্যা? আমি এখন ও বাড়িতে যাব। কমলা বেগম এগিয়ে থমথমে কণ্ঠে বললেন, তুমি সত্যিই ও বাড়িতে যেতে চাইছ? কিন্তু একা কেন? তাসফি খানিকটা নাক টেনে বলল, তুমি বুঝবে না বুড়ি, আমার একাই যেতে হবে। মেজো চাচি কিছুক্ষণ তাসফির দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে তাকে অবলোকন করে কাছে এগিয়ে এলো। তাসফির মাথায় হাত বুলালো। তাসফি তার বুকে মাথা রেখে কেঁদে ফেলল। চাচি বললেন, বোকা মেয়ে, কাঁদছ কেন? তোমাদের মাঝে সব ঠিক হলেই আমরা খুশি। আমরা তো কখনো চাইনি তোমার সংসার ভাঙুক। তবুও তোমার সংসার তুমি সিদ্ধান্ত নিয়েছিলে। আমরা বাধা দেইনি। আজ তুমি ফিরতে চাইছো, তাতেও বাধা দেব না। শুধু বলবো সাবধানে যাবে। আর জামাই বাবাজিকে নিয়ে আবার আসবে কেমন? চাচি আঁচলে চোখ মুছলেন। মেয়েটা দেখলেই ইদানিং কেন যেন তার শুধু কান্না পায়। অভাগী মেয়েটা এবার একটু সুখ পেলেই হয়। এক বাবা মা গিয়েছে তো কি হয়েছে? ও বাড়িতে তার নতুন বাবা মা তো রয়েছেই। তাসফি মাথা নেড়ে তার কথার সায় জানালো। ছোট চাচি অন্য দিকে চোখ ঘুরিয়ে রাখল। সকলের থেকে বিদায় নিয়ে তাসফি তুস্থ কদমে বেরিয়ে এলো বাড়ি ছেড়ে। এই তো 10 মিনিট আগেই সে ওসমান ভিলায় পা রাখল। প্রথমে ও বাড়ির মানুষের কাছে জবাবদিহিতা করতে হলো, আর এখন এখানেও। দীর্ঘশ্বাস ছাড়ল তাসফি। বদমাস ডাক্তার তাকে একা একা মাঝ নদীতে ফেলে দিল তো? তাই না? হুহো সেও দেখে নেবে। নিস্তব্ধ তখন বাসায় ছিল না। ভেবেছিল অর্ধাঙ্গিনীর নাস্তানাবুদ মুখখানা নিজে চোখে সে অবলোকন করবে। কিন্তু তার মনের ইচ্ছা পূরণ হলো না। তার আশায় জল ঢেলে আজই রুগীকে আসতে হলো।
আজ এই প্রথমবার ডাক্তারি পেশাকে প্রতি তার বড্ড বিরক্ত ভিড় করল। ফিরোজা বেগম ডিভোর্সের বিষয়ে জানেন না, তাকে জানানো হয়নি, এমনিতেই সে অসুস্থ। ফিরোজা বেগম বলে উঠলেন, কি গো, মাইয়াডারে তোরা বসাই রাখছস কেন, ওইভাবে কতদিন পর আইলো? যা যা রুমে গিয়ে ফ্রেশ ট্রেস হইতে দে। সর সব এমন করে ঘিরে ধরে আছোস কেন? নিলয় সাহেব তাসফির পাশে গিয়ে বসল, মাথায় হাত বুলিয়ে বলল, মামুনি তুমি কি শিওর তুমি তোমার সিদ্ধান্ত বদলেছ? তাসফি লজ্জায় মাথা নাড়ল। ওসমান শেখ বলেলেন, তাহলে তো হলোই, এই তোরা কেউ ওকে দাদু ভাইয়ের রুমে দিয়ে আয়। তাসফি বাদ সেধে বলে উঠল, আমি বাসন্তী আপার সঙ্গেই থাকবো দাদু। ফিরোজা বেগম অবাক হয়ে বলল, ওমা সে কেমন কথা? অনিমা তাকে থামিয়ে বলল, মা তুমি থামো, নাতিবউ যে ফিরে এসেছে এতেই খুশি থাকো, ওদের স্বামী স্ত্রীর ব্যাপার ওরা নিজেরা বুঝে নিবে। বাসন্তী ওকে নিয়ে যা। ফিরোজা বেগম বিড়বিড় করতে লাগলেন, তোরা যে কি চাস? পোলা মাইয়া দুইডারে খালি আলাদাকরণের ধান্ধায় থাকোস, পুরুষ মানুষ আর কত সহ্য করবে? আয়েশা ফিসফিস করে নানির কানে কানে বলল, তোমার নাতি ও তো ধৈর্যশীল নয় গো নানি, গোপনে গোপনে সে ঠিক আমাদের না জানিয়ে নিজের কাজ সেরে নিয়েছে, বুঝেছ? নানি বিস্ফোরিত দৃষ্টিতে চাইল, এত বড় একখানা সুখবর তোরা আমার থেকে লোকাতে পারলি? তাসফি বাসন্তীর রুমে এসে ফ্রেশ হয়ে বসতেই বাসন্তী আর আয়শা তাকে ঘিরে ধরল। তাসফি কিছুটা থতমত খেল। বাসন্তী বলল, এই তাসফি ভাই, আর তোর মাঝে সব ঠিক থাকতো? দেখ একদম মিথ্যা বলবি না, ভাই যে তোকে ফার্মহাউসে নিয়ে গিয়েছিল সে খবর কিন্তু আমরা জানি। লজ্জায় তাসফির কান গরম হতে লাগলো। ছি, সবাই জেনে গিয়েছে সেই কথা, কিন্তু লোকটা যে বলল কেউ জানে না। তাসফি মনে মনে রাগে ফুঁসতে লাগলো। আয়শা তার বাহুতে ধাক্কা দিয়ে বলল, কি হলো বোন বলো না? তাসফি চোখ পিটপিট করে চাইল, রাগর করে বলল, ছি, অসভ্য কথা বলো না তো তোমরা, এই একদম নাটক করবি না তাসফি, সত্যি কথা বল, আমার ভাইটাকে আর কত অপেক্ষা করাবি? তোদের মাঝে সব ঠিকঠাক তো? তাসফি মনে মনে বলল, সব ঠিকঠাক হয়েও ঠিকঠাক নেই আপা, তোমার ভাই একটা বহুরূপী, এত সহজে সব ঠিকঠাক কি করে হতে দেই? আর তোমার ভাই ওটাও ধৈর্যশীল নয়, শুরু থেকেই তোমার ভাই অধৈর্য বানল পুরুষমানুষ, শুধু সুযোগ খুঁজে এই তাসফির কোমর ছোঁয়ার। মুখে বলল, না। আয়শা অবাক হয়ে বলল, তবে দেওরজি তোমায় জোর করে নিয়ে কি করল? তাসফি লজ্জায় মুখ নামিয়ে আমতা আমতা করে বলল, আমি অসুস্থ ছিলাম। ও তাই বলো, এমনি সব ঠিকঠাক তো? তাসফি মাথা নাড়ল, হ্যাঁ তাই তো, ঠিকঠাক না হলে তুমি তো আর আসতে না, এমনি সব ঠিক থাকলেও আমরা খুশি। বাসন্তী চোখ ছোট ছোট করে বলল, সব ঠিক হলে তবে আপনি এখানে কেন শুনি? তাসফি বলল, ও তুমি বুঝবে না আপা, হ্যাঁ আমরা আর বুঝতেও চাই না, তোমাদের ভেতরের গোজামিল তোমরাই সামলে নাও, আমরা আর কিছু করতেও চাই না, বুঝতেও চাই না, সব ঠিক হলেই আমরা খুশি। পান্না তখন দৌড়ে এসে তাসফির কোলে উঠে গেল, হাসি খুশি বদনে শুধালো, কাকিয়া কাকিয়া তুমি আর আমায় ছেড়ে যাবে না তো? তাহলে তোমার সঙ্গে আরই যাব মা, আর কোথাও যাব না। পান্না তাসফির গালে চুমু খেল। তাসফি হেসে দিল, সেও আদর করে দিল ওকে। রাত তখন প্রায় 9টা। নিস্তব্ধ বাড়ি ফিরল মাত্রই। নিজের রুমে ঢোকার আগে বাসন্তীর রুম থেকে তাসফি আর পান্নার দুষ্টুমি লক্ষ্য করল। তার বউ এসেছে তবে। নিস্তব্ধ মুচকি হাসল, তবে তার এই হাসি কতক্ষণ ধরে রাখতে সক্ষম হবে তা কে জানে। খাবার টেবিলেও নিস্তব্ধ, তাসফির দেখা পেল না। সবাই তার সাথে বেশি একটা কথা বলল না, সেও আগ বাড়িয়ে আর কথা বলল না। বউ তার কাছে আসলেই হলো। রাত 11টা পেরিয়ে যাওয়ার পরেও তাসফি যখন রুমে আসলো না, নিস্তব্ধ কিছুটা চিন্তিত হলো। ভালো করে লক্ষ্য করে দেখল, তাসফির লাগেজ বা কাপড় কোনোটাই তার রুমে নেই। নিস্তব্ধ বড় আশ্চর্য হলো, মানেটা কি? নিস্তব্ধ রুম ছেড়ে হন্তদন্ত হয়ে বের হলো। বাসন্তীর রুমে এসে টোকা দিল। বাসন্তী দরজা খুলে গম্ভীর মুখে বলল, কি ব্যাপার ভাই, এত রাতে ডিস্টার্ব করছিস কেন? নিস্তব্ধ আমতা আমতা করল, আর চোখে ভেতরে তাকিয়ে দেখল বউ তার দিব্যি ফোন স্ক্রুল করে যাচ্ছে। তাসফি এদিকে ফিরেও তাকালো না। নিস্তব্ধ রাগে হাত মুষ্টিবদ্ধ করল, কিছু না বলে ফিরে আসলো। রুমে এসে তাসফিকে মেসেজ করল, রুমে আসছো না কেন? আপার রুমে কি? তাসফি লিখল, রুমে কেন যাব, আমি তো আপার রুমেই থাকব। নিস্তব্ধ চোখ বড় বড় করে ফেলল, রাগে ফেটে পড়ল সে। লিখল, আপার রুমে থাকবে মানে? আপার রুমে থাকলে শ্বশুর বাড়ি আসলে কেন? আশ্চর্য। তাসফি নির্লিপ্ততা ভাবে লিখল, আপার রুমে থাকবো মানে আপার রুমে থাকবো। আর শ্বশুর বাড়ি আসতে বলেছেন আপনি, এসেছি। আপনি তো একবারও বলেননি আপার রুমে থাকতে পারবো না, আমাকে ডিস্টার্ব না করে ঘুমান্ত। নিস্তব্ধ দাঁতে চেপে বসে রইল নিজের বোকামির জন্য।
ইচ্ছে হচ্ছে মেয়েটাকে এখন সে তুলে নিয়ে আসে আপার রুম থেকে। কিন্তু এতটাও বেহা হওয়া যাবে না। তবে তো তা সারা বাড়ি ময়রটে যাবে। সবার প্রথমে নিলয় সাহেব এবং ওসমান শেখ তাকে হাউমাউ করে চেপে ধরতে ছাড়বেন না। নিস্তব্ধ সারা রুময় পায়চারি করছে। সে বুঝতে পারছে না বউকে বাড়ি এনে সত্যিই বোকামো করল না তো। বউ তো এখন তার কাছেই ভিড়ছে না। ও বাড়িতে থাকাকালীন সে তো কাছে যেতে পারত, ছুতে পারত। অথচ এখন সেটার কোনোটাই পারছে না। দূর সালার জিন্দেগিই প্যারামো। রাগের চোটে হাতের কাছে থাকা সব ছুঁড়ে ফেলল। শটান হয়ে গা এলিয়ে দিল বিছানায়। কৃষ্ণ অম্বরে দেখা দিয়েছে নতুন ভোর। আরও একটি নতুন দিন। সময়গুলো খুবই ক্ষীণ হয়ে আসছে। ওসমান ভিলার ব্রেকফাস্ট টেবিল আজ ভারী রমরমা। অনেকদিন বাদে সকলের মনের মাঝের প্রফুল্লতা স্পষ্ট ঠাহর করা যাচ্ছে। নিস্তব্ধ রেডি হয়ে নিচে নেমে এলো। তবে সে তাকালো না কোনো দিকে। তস্থ পায়ে হেঁটে সোজা গৃহ ত্যাগ করল। সবাই আর চোখে সে দিকে চাইল। সবাই বুঝতে পারল নিস্তব্ধ ক্ষেপে আছে ভীষণ। তাই কেউ আর বাড়তি কথাও বাড়ালো না। কথা বাড়ালে তাদেরই লস। ছেলের কথার জালে বেদম ফাঁসা ফাঁসতে হবে। ফিরোজা বেগম আহাজারি করে বলল, দেখ দেখ নাতিরা আমার সক্কাল সক্কাল না খাইয়াই বের হইয়া গেল। তাসফি কোনোরকমে খাবার শেষ করে ব্যাগ নিয়ে ছুটল নিস্তব্ধ পিছু পিছু। দেখে বেশ বোঝাই যাচ্ছে তার ডাক্তার সাহেব বেজায় চটেছে। হুহো চটুক না তাতে তার কি। কাল যদি লোকটা তাকে সঙ্গে করে নিয়ে আসতো তবে তো তাসফিও এতটা স্বার্থপর হতো না। তাসফিকে সবার কাছে এত জবাবদিহিতাও করতে হতো না। সব দোষ তো তার অসভ্য ডাক্তার সাহেবের, তবে সে একা কেন সব ভোগ করবে। হুহো। নিস্তব্ধ গাড়িতে উঠে স্টার্ট দেওয়ার আগেই তাসফি এসে ওপাশের দরজা খুলে ফ্রন্ট সিটে বসে পড়ল। নিস্তব্ধ ঘুরে তাকিয়েও দেখল না। যেই রমণী তার সঙ্গে রাত্রিবাস করেনি এখন তার সঙ্গে দিনবাস করারও কোনো প্রয়োজন নেই। সে একাই থাকতে পারবে। নিস্তব্ধ মুখ দিয়ে টু শব্দটি না বলে গাড়ি স্টার্ট দিল। প্রণয় পুরুষের নীরব অভিমান তাসফি স্পষ্ট বুঝতে পারল। মুচকি হাসল সে। করুক না একটু অভিমান, আর কি হবে। কতক্ষণেই অভিমানের খেলা চলে সেও দেখবে। 2 মিনিট যেতে না যেতেই নিস্তব্ধ জোরছে ব্রেক কষল। তাসফি সামনে ঝুঁকে আর একটুর জন্য মাথায় আঘাত লাগার হাত থেকে বেঁচে গেল। তাসফি চোখ গরম করে নিস্তব্ধ দিকে চাইল। শুধালো, কি হলো, এভাবে মাঝ রাস্তায় গাড়ি থামালেন কেন? নিস্তব্ধ উত্তর দিল না, বরং হাতের থাবায় স্টেয়ারিংয়ের আগে থাপ্পড় বসালো। তাসফি নিস্তব্ধ অদ্ভুত কর্মকাণ্ডে চোখ পিটপিট করে চাইল। মুহূর্তেই সুজনকে ফোন লাগালো। অসময়ে সুজন নিস্তব্ধ ফোন পেয়ে ভারী অবাক হলো। রিসিভ করতেই নিস্তব্ধ ঝাড়ি মেরে বলল, সুজন সিট বেল্ট লাগা। এতটা কেয়ারলেস হস কিভাবে? এরকম লো ক্লাস কমন সেন্স নিয়ে ঘুরলে গাড়িতে ওঠার তো প্রয়োজন দেখছি না। থাপড়ে গাল লাল করে দেব বেয়াদব। সিট বেল্ট লাগা না হয় গাড়ি থেকে নাম, এখনই নামবি। এসব ফালতু কাজ জাস্ট নেওয়া যাচ্ছে না। নিস্তব্ধ কথা শুনে তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে চাইল তার পানে। ও মাই গড, ও মাই গড। সুজন হতভম্ব হয়ে ফোন কানে ধরে বসে রইল। কিসের গাড়ি, কিসের সিট বেল্ট? নিস্তব্ধ কথার আগা মাথা সে কিছুই বুঝল না। করুণ স্বরে বলল, ভাই তুই সকাল সকাল ওসব কিছু খেয়ে আসিস নি তো? দেখ দোস্ত সত্যি বল। নিস্তব্ধ আবারও ধমকে উঠল, থাপড়ে তোমার দাঁত সবগুলো ফেলে দেব বেয়াদব। ফাজলামো করো আমার সঙ্গে? এখনো হাভাতের মতো বসে আছিস? ইডিয়েট। তাসফি থতমত খেল। কোনো রকমে হাত বাড়িয়ে সিটবেল্ট লাগালো। সঙ্গে সঙ্গে নিস্তব্ধ ফোন কেটে দিল। এদিকে বেচারা অবলা পুরুষ সুজন ফোনের দিকে চোখ পিটপিট করে চাইল। সব আজগুবি কথাবলার জন্য সবাই কি শুধু তাকেই পায় নাকি? আশ্চর্য। তাসফি রাগে ফুঁসতে লাগল, অসভ্য লোক। সোজা কথা তাকে বললেই হয়। এত নাটক করার কি প্রয়োজন? মুখে না বলিস লিখে দিতিস। ঢং। তাসফির ইচ্ছে হচ্ছে নিজের গালে নিজে থাপ্পড় বসাতে। পারে না, নিস্তব্ধকে চিবিয়ে খায়। নিস্তব্ধ আবারও গাড়ি স্টার্ট দিল। সারাপথ সে আর একটা কথাও বলল না আগ বাড়িয়ে। থাকুক তার রাগ নিয়ে। গেটের সামনে এসে গাড়ি থামাতেই তাসফি হনহন করে নেমে গেল। গেটের সামনে থাকা কিছু পোলাপান স্যারের গাড়ি থেকে তাসফিকে নামতে দেখে কেমন আর চোখে চাইল। মনে তাদের কটূক্তি। আজ ক্লাসে পৌঁছে তাসফি চারপাশে ফিসফিস গুঞ্জন ঠাহর করল। আশা ওদের পাশে গিয়ে বসতেই আরাধ্য হাতের ইশারায় পেছনে দেখতে বলল। তাসফি পেছনে তাকিয়ে স্পষ্ট মানসার গোলগাল মুখশ্রী খানা নজরে এলো। তাসফি কয়েক মিনিট গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে তাকিয়ে রইল। 1 সপ্তাহের শাস্তি তবে শেষ হয়ে গিয়েছে। বাহ ভালো, ক্লাসেও চলে এসেছে। আশা কৌতুক করে বলল, শয়তান এসে আবার হাজির হয়েছে। এখন দেখ নতুন নাটক করে কি ক্ষতি করে। আশার কথার মাঝেই ওদের অবাক করে দিয়ে মানসা তাসফির সামনে এসে দাঁড়ালো। ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, আমায় মাফ করে দিও তাসফি। না বুঝে শুধু শুধু তোমার সঙ্গে অন্যায় করেছি। আমায় ক্ষমা করো প্লিজ।
তুমি চাইলে আমি তোমার পায়ে পড়তে ও রাজি আছি। মানসা নিচু হতে গেলে তাসফি বাধা দিয়ে বলল, আরে কি করছো, ওঠো ওঠো। মানসা বলল, না তুমি বলো আমায় ক্ষমা করেছ। দেখ তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছ এটাই যথেষ্ট। আচ্ছা, তবে আমরা কি বন্ধু হতে পারি না? পুরনো কথা কি ভুলে যাওয়া যায় না তাসফি? ভূতের মুখে রাম নাম শোনার মতো চমকে উঠল ওরা। আশা আরাধ্য স্বর্ণিধি চোখ বড় বড় করে চাইল মানসার দিকে। আশা পেছনে থেকে খোঁচা মারল তাসফিকে। মানসার কথা শুনে সেও অবাক কিছুটা হয়েছে, তবে সময়ের সঙ্গে মানুষ তো পরিবর্তনশীল। মানসাও বোধ হয় পরিবর্তন হয়েছে। তাসফি বলল, তা হতেই পারো, তবে আমাদের সাথে কতটা তাল মিলিয়ে থাকতে পারো সেটাই দেখার বিষয়। আশা বলতে চাইল, কিন্তু তাসফি, কোনো কিন্তু নয়, ও যেহেতু চাইছে একটা সুযোগ দেওয়াই যায়। মানসা খুশি হয়ে তাসফিকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ তাসফি, তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করলে। আরে আরে কি করছো, ছাড়ো। মানসা নিজের বেঞ্চে গিয়ে বসল। ওর পাশে বসা রিয়া জিজ্ঞেস করল, তুই সত্যি সত্যিই ওদের বন্ধু হলি? সিরিয়াসলি? আনবিলিভেবল। হ্যাঁ হলাম তো, সমস্যা কোথায়? এখানে অবিশ্বাস্যের প্রশ্ন আসছে কেন? মানে কিভাবে এতটা পরিবর্তন তোর? মানসা রহস্যময়ভাবে হাসল। পুরো ক্লাসে চোখ বুলিয়ে বলল, হতে হয়। সময়ের পরিবর্তনে সবই করতে হয়। এদিকে মানসা যাওয়ার পর ওরা তিনজন তাসফিকে হাউমাউ করে ধরল। স্বর্ণিধি বলল, তুই কেন শুধু শুধু ঝামেলা সঙ্গে জোড়াতে গেলি তাসফি? আশা বলল, হ্যাঁ তাই তো, বল। আরাধ্য রদিকে তাকিয়ে আশা বলল, কিরে তুই কিছু বলছিস না কেন? মনে হচ্ছে মানসা এসে ক্ষমা চাওয়ায় আমাদের বন্ধু হওয়ায় তুই ভারী খুশি হয়েছিস। মানসা বেডির আরাধনা করতে বসেও গিয়েছিস? আরাধ্য থতমত খেয়ে বলল, না মানে উই আর কি। তাসফি ওদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, দেখ সবাইকেই একটা শেষ সুযোগ দেওয়া উচিত। আমিও তাই দিলাম। দেখ এই অছিলায় আমাদের আরাধ্য বাবুর মনের আশা পূরণ হয় কিনা। আরাধ্য আমতা আমতা করতে লাগলো। আশা কৌতুক করে বলল, হ্যাঁ সেই বাদরের গলায় এখন লোহার মালা ঝুললেই হয়। আরাধ্য প্রতিবাদ করে বলল, দেখ পাখির বাসা, তুই কিন্তু আমায় বাদর বলে অপমান করতে পারিস না। আশা মুখ বাঁকালো। তাসফি ওদের থামিয়ে বলল, আচ্ছা তোরা থামো, এভাবে বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন? আশা তাসফির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ তুমি আর স্যার যখন একে অপরের সঙ্গে বাচ্চাদের মতো ঝগড়া কিলাকিলি করো তখন কিছু না তাই না? তাসফি ওর দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আশা মুখ বাঁকিয়ে বসে পড়ল। খানিকক্ষণ বাদেরই ক্লাসে স্যারের আগমন ঘটল। ওরা ক্লাসে মনোযোগী হলো। ক্লাস শেষে ওরা চারজন বাইরে বেরিয়ে লক্ষ্য করল তাসফির দিকে সকলের আউটচোখের দৃষ্টি। আসলে তখন মানসার ক্ষমা চাওয়া দেখে ক্লাসের সবাই বুঝে গিয়েছিল তাসফি সেই মর্গে থাকা মেয়েটা। আর সেই খবর ক্লাস থেকে কলেজে ছড়িয়ে পড়েছে। তাই তো এখন তাসফিকে সকলের অদ্ভুত দৃষ্টির মুখোমুখি হতে হচ্ছে। কেউ কেউ তো এসে আবার জিজ্ঞেসও করছে, এই তুমি সেই মেয়েটা তাই না? তুমিই মর্গে আটক ছিলে? তোমাকেই তো নিস্তব্ধ স্যার কোলে করে হসপিটালে নিয়েছিল তাই না? তাসফি চুপচাপ সব শুনছে আর মাথা নাড়ছে। ওরা এখন বুঝতে পারছে তাসফিকে যেন এসব প্রশ্নের সম্মুখীন না হতে হয়, তাই তো নিস্তব্ধ তাকে আড়ালে রেখেছিল। আশা তেলে বেগুনে জলে উঠে শুধালো, দেখ দেখ শয়তানি আসতে না আসতেই একটা কেলেঙ্কারি ঘটিয়ে দিল। কে বলেছিল তোকে ফলাও করে এসে ক্ষমা চাইতে? তাসফি ওকে বাধা দিয়ে বলল, আহা থামো না। তাসফি ওরা ক্লাসের সামনেই করিডোরে দাঁড়িয়েছিল। মানসা এসে কাচুমাচু মুখ বলল, দেখো না তোমাদের কি বিপদে ফেলে দিলাম। প্লিজ তোমরা আমায় ভুল বুঝো না। আমি আসলে ব্যাপারটা বুঝতে পারিনি। তোমার বিষয় কেউ জানতো না, আমি আসলে জানতাম না। এক্সট্রেমলি সরি তাসফি। ঠিক আছে সমস্যা নেই, আমি বুঝতে পারছি তুমি ইচ্ছে করে করনি। তাসফির উপর রাগ দেখিয়ে ওরা তিনজন ক্লাসে চলে গেল। তাসফি ওখান থেকে হেঁটে হেঁটে কিছুটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। এত গুঞ্জন তার আর ভালো লাগছে না। চারপাশে মৃদু সমীরণ বইছে। তাসফির ভালো লাগছে। এত কিছুর মাঝেও তাসফির কেন জানিনা মন খারাপ হচ্ছে না। সারাক্ষণ শুধু তার ডাক্তার সাহেবের রাগী মুখখানাই ভেসে উঠছে তার মানসপটে। হয়তো তাসফি ভীষণ খুশি কতগুলো দিন পর সে নিজ শ্বশুর বাড়িতে অতিপ্রিয় মানুষগুলোর কাছে ফেরত গিয়েছে বলে। আর তার সকল ক্রেডিটও তো তার ডাক্তার সাহেবের। তাই তো চারপাশের উত্তপ্ত নিঃশ্বাসও তাকে ছুতে পারছে না। তাসফি আনমনেই মুচকি হাসল। তাসফি? পরিচিত কণ্ঠস্বরে তাসফি পিছু ঘুরে চাইল। হাবিব স্যারকে দেখে সে সালাম দিল। তাসফি জানে না কেন হাবিব স্যার শুরু থেকেই তাকে অনেকটা স্নেহ করেন। বলতে গেলে অতিরিক্ত। হাবিব স্যার বললেন, একটু সাবধানে থেকো কেমন? সবাই তো মনে হয় তোমার বিষয়টা জেনে গিয়েছে। তাসফি হেসে বলল, জি স্যার, সমস্যা হবে না আমার। হাবিব স্যার তাসফির মাথায় হাত রাখলেন সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে।
তাসফি হাসি খুশি মুখে দাঁড়িয়ে আছে। নিস্তব্ধ তখন করিডোরে তাদের পেরিয়ে হনহন করে হেঁটে গেল। নিস্তব্ধকে দেখে হাবিব স্যার পিছু ডাকলেও নিস্তব্ধ ফিরে চাইল না। হাবিব স্যারের দিকে চাইলে সে নির্ঘাত এখন একটা রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলবে। নিস্তব্ধকে দেখে তাসফি শুষ্ক ঢোক গিলল। চেম্বারে পৌঁছে নিস্তব্ধ গায়ের এপ্রন এক প্রকার ছুঁড়ে ফেলল। রাগের চোটে হিসহিস করতে লাগল। এমনিতেই সে রাত থেকে তাসফির উপর রেগে ছিল। হাবিব স্যারের সঙ্গে তাসফির কথা বলা নিস্তব্ধর রাগের পারদ ছিল দ্বিগুণ করতে যথেষ্ট। তার রাগ আরও দ্বিগুণ হল পরপুরুষ তার বউয়ের ত্বক স্পর্শ করাই। সে চেয়েও পারছে না নিজেকে শান্ত করতে। তার কাছে আসে না, অথচ দেখ পরপুরুষের সঙ্গে কেমন হেসে হেসে কথা বলা হচ্ছে। কেন একজন পরপুরুষ তার মাথায় হাত রাখবে? স্নেহ হোক আর ভালোবাসা বা বন্ধুত্ব, গায়ে কেন হাত দিতে হবে? মুরব্বী মানুষ হয় ভিন্ন কথা, সে থাকতে কেন একজন অবিবাহিত পুরুষ তার বউয়ের কাছাকাছি যাবে? হাবিব স্যার চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাসফি ছুটে নিস্তব্ধ কেবিনে এলো। ডাক্তার সাহেব শুনুন। নিস্তব্ধ রক্তচক্ষু দৃষ্টিতে তাসফির পানে চাইল। নিস্তব্ধ অবস্থা দেখে তাসফি এবারে সত্যিই খানিকটা ভয় পেল। আসলে হয়েছে কি? তাসফি বাকি কথা বলতে পারল না। এক ঝটকায় তাকে দেওয়ার সঙ্গে চেপে ধরল নিস্তব্ধ। শক্তপোক্ত কংক্রিটের দেওয়ালের তাসফির পিঠ ঠেকল। জোরে চেপে ধরায় মৃদু ব্যথা পেল সে। নিস্তব্ধ রাগী চোখে তাকিয়ে তাসফি ভয় কেঁপে উঠল। নিস্তব্ধ রাগে হিসহিসিয়ে বলল, রাতে আমার রুমে থাকেন না, কাছে আসেন না, অথচ পরপুরুষের সঙ্গে দিব্যি হেসে হেসে কথা বলতে পারেন। আমি কিন্তু এতটাও ভালো মানুষ নই মিসেস ইয়াসার। পরপুরুষের ছোঁয়া আমার বেগমের গায়ে আমি মোটেও সহ্য করতে রাজি নই। আপনার গায়ে শুধুমাত্র এই নিস্তব্ধ ইয়াসারের ছিলমোহর থাকবে, অন্য কারো নয়, বুঝেছেন? নিজেকে হেফাজত করবেন, আর না পারলে বলবেন। আমার জিনিসের হেফাজত আমি নিজেই করে নিতে পারব। নিস্তব্ধ আক্রোশে চুমু দিল তাসফির গালে। আমার কথা বোঝা গেল? না বুঝলে ভিন্ন হইতে বোঝাতে আমার দ্বিধা নেই। তাসফি কোনো উত্তর দিল না। আসলে নিস্তব্ধ হঠাৎ এই রূপে সে স্তব্ধ। আগে কখনো নিস্তব্ধকে সে এতটা ডেসপারেট হতে দেখেনি। তাসফির উত্তর না পেয়ে নিস্তব্ধ মেজাজ হারিয়ে কামড় বসালো তাসফির মসৃণ গলায়। ব্যথায় চোখ খিচে নিল তাসফি। এ সময় চেম্বারের দরজার ফাঁক গলিয়ে নিস্তব্ধ ও তাসফির ঘনিষ্ঠ মুহূর্তগুলো খুব সন্তর্পণে ক্যামেরা বন্দি করে নিল কেউ। তাসফির উত্তর না পেয়ে নিস্তব্ধ মেজাজ হারিয়ে কামড় বসালো তাসফির মসৃণ গলায়। ব্যথায় চোখ খিচে নিল তাসফি। নিস্তব্ধ তাসফির দুহাত মুচড়ে ধরায় তাসফি পারল না ব্যথা জায়গায় আঙুল ছোঁয়াতে। তাসফি তার ডাক্তার সাহেবের দিকে চোখ পিটপিট করে চেয়ে হালকা স্বরে শুধালো, ডাক্তার সাহেব, আর ইউ জেলাস? নিস্তব্ধ অদ্ভুত চোখে চাইল নিজ অর্ধাঙ্গিনীর পানে। ফিসফিস করে বলল, হলেই বা ক্ষতি কিসে বলুন? তাসফি শিউরে উঠল। নিস্তব্ধ তাসফির গলায় কামড়কৃত স্থানে নিজ আঙুলের সাহায্যে আলতো স্পষ্ট করে স্লাইড করল। আরও খানিকটা চেপে ধরল। মাদকীয় স্বরে বলল, আপনি জানেন না, আপনি শুধু আমার। অন্য কারো কর্তৃত্ব আপনার উপর ফলতে দেখলে প্রথমে আপনাকে শাস্তি দেব। আই রিপিট, প্রথম শাস্তিটা আপনাকেই পেতে হবে। কারণ তাকে সুযোগটা আপনিই করে দেনেন। তবেই না সে সাহস পাবে। আপনি আমার আমানত। আমার জন্য আপনার নিজেকে কলস মুক্ত রাখা আপনার দায়িত্ব। পরপুরুষের সঙ্গে মেলা মেশা আপনার জায়েজ নেই। আমি সেটা টলারেট ও করব না। বুঝাতে পেরেছি? তাসফি পিট পিট করে চেয়ে মাথা নাড়ল। ক্লাসে যান, সময় হয়ে এসেছে। গো। তাসফি মুখ কাচুমাচু করে বলল, আমায় না ছাড়লে কি করে যাব? নিস্তব্ধ ছাড়ার নাম করলেও আর ছাড়া হলো না। আরও 5 মিনিট নিজের কার্য সাধন করল। যেন রাতের সুদ পুরোটাই আসল সহ বুঝে নিতে তৎপর তাসফিট অসভ্য ডাক্তার সাহেব। তাসফি শ্বাস নেওয়ার কুল কিনারা পেল না। নিস্তব্ধ সেই সুযোগই দিল না দিতে সে রাজি নয়। নিস্তব্ধ চেম্বার থেকে হাঁপাতে হাঁপাতে বের হলো তাসফি। উফাফ! লোকটাকে যেভাবে চেপে ধরেছিল তাসফির তো মনে হচ্ছিল এই না তার প্রাণটা খাঁচা ছাড়া হয়। এমন রাক্ষসে ঘাড় তোত্তারা পুরুষ বোধ হয় তার কপালেই পড়ার ছিল। তাসফি মনে হচ্ছে এই বোধ হয় লোকটা তাকে টুপ করে ট্যাবলেটের মতো পানি ছাড়াই গিলে ফেলবে। পানি ছাড়াও এক ফোঁটাও সমস্যা হবে না লোকটার। বুকে যা দম তাতেই যথেষ্ট। কি এমন হয়েছে এত রিয়েক্ট করার? ইসস! ক্লাসে ঢুকে তাসফি অবাক চোখে তাকিয়ে রইল সামনের অবাঞ্ছিত দৃশ্য অবলোকন করে। আশার সামনে সিনিয়র একজন বড় ভাই হাঁটু গেড়ে বসে আছে প্রপোজ করার ভঙ্গিতে। তাসফি এগিয়ে গেল। প্রপোজ করার ভঙ্গিতে নয়, ভরা ক্লাসরুমে আসলেই সে আশাকে প্রপোজ করছে। আশা বেচারি কিছুটা থতমত খেয়ে দাঁড়িয়ে আছে। কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। ছেলেটা হাতে গাঁদা ফুল, এগিয়ে দেওয়া আশার দিকে। লক্ষ্য আশার ফুলটা গ্রহণ করে ছেলেটাকে উদ্ধার করা। আশা যেন প্রতিজ্ঞা করেছে কিছুতেই হ্যাঁ বলবে না, ফুলও নিবে না। গাঁদা ফুল দিয়ে কে প্রপোজ করে আজব!
ছেলেটাও নাছোড় বান্দা মনে হচ্ছে, সেও আশাকে না রাজি করিয়ে উঠে দাঁড়াবে না। এদিকে ক্লাসে স্যার আসার সময় হয়ে গিয়েছে। সবাই তটস্থ। স্যার এসে এসব দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাসফি, আরাধ্য আর স্বর্ণিধি সার্কাস দেখার মতো দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। মনে তাদের উৎকণ্ঠা, আসার মনোভাব বোঝার। কি হচ্ছে এখানে? সার্কাস দেখতে থাকা সকলে নড়েচড়ে বসল গম্ভীর পুরুষালী কণ্ঠের ভারে। যা ভয় করেছিল তাই বোধহয় হয়েছে। সবাই পেছনে ঘুরে তাকালো। দেখতে পেল সুজন স্যার চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে তাদের পেছনে। আশা শুষ্ক ঢোক গিলল। কি হলো অ্যান্সার মি? কি হচ্ছে এখানে? সুজন স্যারের স্বর আগের থেকেও বোধ হয় খানিকটা রাগী শোনালো। সুজনের রাগী স্বর শুনে সবাই আরও তটস্থ হয়ে বসল। ছেলেটা এখনো ওভাবেই বসে রয়েছে। সুজন ধমক মেরে বলল, এই ছেলে এই, কি সমস্যা? কি হচ্ছে? সার্কাস চলছে? এভাবে বসে আছো কেন? এটা তো তোমাদের ক্লাসরুম নয়। এখানে কেন তবে? তাসফি গাঢ় চোখে সুজনের দিকে চাইল। বলল, বুঝতে পারছেন না স্যার, ছেলেটা আমাদের আশাকে প্রপোজ করছে। সোজা বাংলা ভাষায় ভালোবাসা জানাচ্ছে। আর আমাদের আশাও। আশা তাসফির হাতে চিমটি মারল। সুজন বলে উঠল, কি হলো, থেমে গেলে কেন বলো? থাক কিছু না স্যার। সুজন ধমকে ধামকে ছেলেটাকে ঘাড় ধরে বের করল। এই ছেলে, বের হও। মেডিকেল কলেজে বাপ মায়ের টাকা খরচ করে পড়াশোনা করতে এসেছো, না প্রেম প্রীতি করতে এসেছো? থাপড়ে দাঁতের পার্টি সবগুলো ভেঙে দেব। এটা কি তোমরা ভার্সিটি পেয়েছ? যে যা খুশি ইচ্ছা তাই করবে। যাও, বের হও। অসভ্যের দল। আশার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? ছেলেটার সঙ্গে যেতে চাও? আশা সঙ্গে সঙ্গে দুপাশে মাথা নাড়ল। তাহলে দাঁড়িয়ে আছো কেন? বসো। রাবিশ। সুজন গোজগোজ করতে করতে পড়াতে শুরু করল। আশাকে প্রপোজ করতে দেখে তার কেন এত রাগ লাগছে সে জানে না। শুধু জানে আশার পাশে সে ছেলেটাকে এক মুহূর্তের জন্যও সহ্য করতে পারছিল না। আজ আর কোনো ফাজলামো না করে সবাই ভদ্র বাচ্চার মতো ক্লাস করতে লাগলো। কারণ তারা জানে সুজন স্যার এমনিতে হাসি খুশি ফানি ক্যাটাগরির মানুষ। কিন্তু হঠাৎ রেগে গেলে কেলেঙ্কারি অবস্থা। এই তো সেদিন তাদের ক্লাসের একটা মেয়েকে যাচ্ছে তাই ভাবে অপমান করল। অপমান করার যথেষ্ট কারণ ও ছিল। মেয়েটা ক্লাসের মাঝে বারবার ডিস্টার্ব করত। ভাবত সুজন স্যার তো আর কিছু বলে না। কিন্তু মেয়েটাকে অপমান সঙ্গে ঝাড়ি দেওয়ায় তাদের সবার শিক্ষা হয়েছে। সেই থেকে সবার মনেই নিস্তব্ধ স্যারের মতো সুজনের জন্য ও ভয় তৈরি হয়েছিল। আগে হাসি ঠাট্টা করলেও এখন এতটা করতে সাহস পায় না। ক্লাস শেষে সুজন বেরিয়ে গেল। তাসফি আশার কানে কানে ফিসফিস করে বলল, পাখির বাসা সত্যি করে বলতো, আমার দেওরকে পছন্দ করিস? কদিন যাবৎ তোর মতিগতি লক্ষ্য করছি। ভালো ঠেকেছে না? দেখ, সত্যি বলবি? আশা আমতা আমতা করল। আরে ওরকম কিছু না। কি যে বলিস তুই? কোথায় আমি আর কোথায় স্যার? পাগল। হ্যাঁ হ্যাঁ, লুকাও দেখি কতদিন লুকাতে পারো। আমিও দেখে নেব। আশা করুণ চোখে তাকিয়ে রইল তাসফির পানে। আমার দিকে এভাবে তাকিয়ে লাভ নেই। তুমি বরং এবার নিস্তব্ধকে ডিভোর্সটা দিয়েই দাও কেমন? তাসফি মুচকি হেসে নড়েচড়ে বসল। কফির কাপে চুমুক দিয়ে তা পুনরায় টেবিলে রাখল। শুধালো, হ্যাঁ তা দিতেই পারি। তবে তৃপ্তি ম্যাডাম, আপনি না হয় আপনার বন্ধুকে গিয়ে বলুন সে যেন তার বউকে ডিভোর্সটা দিয়ে দেয়। নিস্তব্ধ ইয়াসার যদি তার বউকে ডিভোর্স না দেয় তবে আমার আর কি করার বলুন? আপনি বরং কথাটা গিয়ে আপনার বন্ধুকে বলুন কেমন? তৃপ্তি গাঢ় চোখ তাকিয়ে রইল তাসফির পানে। তাসফি কফির মগে শেষ চুমুকটুকু দিয়ে বলল, শুধুমাত্র এই অছিলায় আপনি আমায় ডেকে থাকলে আমি আসছি, তবে ওসমান ভিলায় অনেক কাজ পড়ে আছে। ও হ্যাঁ, থ্যাঙ্কস ফর দ্য কফি ট্রিট। বাই। তাসফি ক্যাফের দরজা দিয়ে দ্রুত কদম ফেলে বেরিয়ে গেল। তৃপ্তি নীরব দৃষ্টিতে রমণীর স্থান ত্যাগ করা দেখল। অতঃপর একা একাই মুচকি হাসল। তার কাজ শেষ। এবারে সে নিশ্চিন্তে থাকতে পারবে। শেষ নিঃশ্বাসটুকুও বোধ হয় সে নিশ্চিন্তে ফেলতে পারবে। থাকবে না আর কোনো পিছুটান। বাড়ি ফিরে তাসফি আজ আর সাহস পেল না নিস্তব্ধ রুমে যেতে। কাল জেদ ধরে যায়নি, আর আজ নিজেই সাহস পাচ্ছে না। তাসফিকে ঘামতে দেখে বাসন্তী ভ্রুকুচকে বলল, কি ব্যাপার, এত ঘামছিস কেন তাসফি? তাসফি আঙুলের সাহায্য কপালের ঘামটুকু বিথা মোছার চেষ্টা করে বলল, কই কই, গরম লাগছে বোধ হয় ভীষণ, বুঝলে তো। তাসফির পাশে থাকা বাসন্তীর ফোনে তখন মাহিন দিয়ে সেভ করা নম্বর থেকে কল এলো। তাসফি ভ্রু উঁচিয়ে চাইল সে দিলে। বাসন্তী খপ করে ফোনটা নিয়ে কল কেটে দিয়ে মেকি হাসার চেষ্টা করল। আবারও কল বেজে উঠল। বাসন্তী ওখান থেকে উঠে বেকনিতে চলে গেল ফোন নিয়ে। তাসফি আর ওদ ঘাটাল না। সে আছে অন্য চিন্তায়। তার একবার নিস্তব্ধ অবস্থান পরীক্ষা করে আসা উচিত, নাকি এভাবেই থাকবে? তাসফি গুটি গুটি পায়ে নিস্তব্ধ রুমে সামনে এলো। উকি মেরে দেখার চেষ্টা করল নিস্তব্ধ কি করছে।
কিন্তু রুমের মাঝে মানুষের উপস্থিতি টের পেল না। তাসফি ঠোঁট উল্টালো। গেল কোথায় লোকটা? কি করছেন ম্যাডাম? কানের পুরুষালী কণ্ঠস্বরের ভারে তাসফি চমকে উঠল। চোখ খিচে বন্ধ করে নিল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তাসফি মেকি হাসার চেষ্টা করে পিছু ঘুরে দাঁড়ালো। নিস্তব্ধ ভ্রু নাচাল। আমার রুমের সামনে ম্যাডামের উকি মারা হচ্ছিল কেন শুনি? কারণটা জানতে পারি। তাসফি পালানোর পথ খুঁজছে। নিস্তব্ধ সামনে দাঁড়িয়ে থাকায় দৌড় ও দিতে পারছে না। নইলে নির্ঘাত এখন সে দৌড় মারত। নিস্তব্ধ তার দিকে আর একটু ঝুঁকে আসতেই তাসফি মুখের কাছে দুহাত জড়ো করে সঙ্গে সঙ্গে বলে উঠল, বাসন্তী আপা আমায় আপনার টি শার্ট নিতে পাঠিয়েছিল। নিস্তব্ধ ভ্রু উঁচিয়ে চাইল। কৌতুক করে বলল, মানে সিরিয়াসলি? আপা তোমায় আমার টি শার্ট নিতে পাঠিয়েছে? তাসফি ডানে বামে মাথা নাড়ল। আবার উপর নিচ মাথা নাড়ল। দূর কি করছে সে? ওহ তাই বুঝি আপা, আমার টি শার্ট দিয়ে কি করবে শুনি? পরবে বুঝি? আপার জামা কাপড়ের বোধ হয় আপনার মতো অভাব পড়েছে। আমার সাইজ তো আপনারও হবে না। না আপা তো দূরের কথা। তাসফির বুকের ধুকপুকানি ক্রমশই বাড়তে লাগল। লোকটা কাছে আসলেই সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিস্তব্ধ আরও একটু ঝুঁকে তাসফির ঠোঁট ছুঁই ছুঁই অবস্থায় ফিসফিস করে বলল, অবশ্য আপনি পড়তে চাইলে দিতেই পারি। এর আগেও তো পড়েছেন। আশা করি প্রবলেম হবে না। তাসফি চোখ খিচে বন্ধ করে নিল। ছি, লোকটা কি করে জানল এই কথা? ছোট ভাইজান আপনারা ওখানে কি করছেন? রুম্পার কণ্ঠ পেয়ে নিস্তব্ধ ঝট করে সরে পড়ল। তাসফি এই সুযোগে এক ছুটে বাসন্তীর রুমে এসে দরজা লাগিয়ে দিল। নিস্তব্ধ চেয়েও আটকাতে পারল না। নিস্তব্ধ মৃদু কেশে রুম্পার উদ্দেশ্যে বলল, বলছিলাম আমার জন্য এক কাপ চা পাঠিয়ে দিস তো। বুঝলি গলাটা না কেমন যেন খুসখুস করছে। রুম্পা মুচকি মুচকি হাসতে হাসতে চলে গেল। ভাইজানের অজুহাত সে ঠিক বুঝতে পেরেছে। হি হি হি। পরদিন সকাল বেলা। তাসফির কেন জানি না আজ উঠতে একটু লেট হয়ে গেল। আকাশের অবস্থাও আজ ততটা ভালো নয়, কেমন একটা মেঘলা মেঘলা ভাব বিদ্যমান। ঠাহর করা যাচ্ছে বৃষ্টি হবে বোধ হয়। নিচে গিয়ে আজ তাসফি নিস্তব্ধ ও দেখা পেল না। হয়তো চলে গিয়েছে হসপিটালে। কলেজের পরিবেশ আজ কিছুটা গরম গরম। কলেজে প্রবেশের পর তাসফির এমনটাই মনে হলো। চারিদিকে কেমন ফিসফাসে রমরমা, মৃদু ভৎসনার গুঞ্জন। তাসফি বুঝতে পারছে না হঠাৎ সবার কি হলো। এর মাঝেই কতগুলো মেয়ে এসে তার পাশে ভিড় জমিয়ে বলল, এই দেখ দেখ, এই মেয়েটা না? আরে হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাই তো। হ্যাঁ দেখ কেমন নির্লজ্জ স্যারের সঙ্গে ফষ্টিনষ্টি করে, কেমন ড্যাং ড্যাং করতে করতে কলেজে চলে এসেছে। আরে এসব মেয়েদের এক ফোঁটাও লজ্জা বোধ আছে নাকি? আরে এই জন্যই নিস্তব্ধ স্যার বোধ হয় সেদিন মেয়েটার নিখোঁজ হওয়ায় এতটা উতলা হয়েছিল। বুঝিস নি? তাসফি শুধু হতভম্ব হয়ে সবটা শুনছিল। মুহূর্তের মাঝে ঘটনা ঘটায় তাদের কথার আগামাথা সে কিছুই বুঝছে না। ভিড়ের মাঝ থেকে আসা আর স্বর্নিধি তাসফিকে টেনে বের করে আনল। একটা ফাঁকা ক্লাসরুমে এনে তাকে বসালো। তাসফি অবাক স্বরে বলল, কি হয়েছে আশা? বাইরে সবাই কি বলাবলি করছে? আশা তাসফিকে মৃদু ধমকে বলল, তার আগে তুই বল তোর ফোন কোথায় রেখেছিস? কতবার কল দিয়েছি দেখিসনি? মেসেঞ্জারে ভিডিও লিংক পাঠিয়েছি তাও দেখিসনি? তাসফি মাথা নাড়ল। ব্যাগ থেকে ফোন বের করে দেখল তা সাইলেন্ট করা। আশা তাসফির হাত থেকে ফোন নিয়ে একটা ভিডিও ওপেন করে তাসফির হাতে ধরিয়ে দিল। তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে সে দিকে তাকিয়ে রইল। এলোমেলো চোখে সে একবার আশা আর স্বর্নিধির দিকে চাইল। কাপা কণ্ঠে বলল, কিন্তু আমরা তো। আশা ওকে থামিয়ে বলল, আমরা জানলে কি হবে তাসফি, সবাই তো জানে না। ভিডিওতে দেখা যাচ্ছে নিস্তব্ধ তাসফিকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে আছে। নিস্তব্ধ কেবলই নিচু হচ্ছে তাসফির মুখের দিকে। এরপরই ভিডিও কাট। যে ভিডিওটা করেছে বাকিটুকু করার বোধ হয় সে আর সুযোগ পায়নি। ক্যাপশনে স্পষ্ট করে লেখা, এই হচ্ছে প্যাশন মেডিকেল কলেজের একজন আদর্শ শিক্ষকের অবস্থা। ছাত্রীর সঙ্গে ফষ্টি নষ্টি। ছি ছি ছি। চলবে।